ভারতের সেভেন সিস্টার্সের 60 মাইলস ভিতরে চাইনিজ আর্মির সৈন্যরা তারা ঢুকেছেন। আজকের খবর হলো যে সেভেন সিস্টার্সের এরা ভারতের পতাকা সরিয়ে তাদের নিজস্ব পতাকা, মানে সেভেন সিস্টার্সের পতাকা যেটা, তারা সেটা বর্তমানে উড়াচ্ছেন সেখানে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত। শিলিগুড়ি করিডোরের অত্যন্ত শুরু এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের উপর নিঃশ্বাস ফেলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন সিদ্ধান্ত দুইটা জিনিস এখানে প্রতিষ্ঠিত করবে। প্রথম হচ্ছে ভারতের যে দাদাগিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কি বলবো আসলে বুঝে উঠতে পারতেছি না। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। সম্প্রতি আপনারা অনেকে হয়তো লক্ষ্য করে দেখেছেন, বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছে ভারত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত বাংলাদেশ বিরোধী নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্তের লিপ্ত। ভারত যা ইচ্ছা তাই বলছে। ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যা অপতথ্য প্রচার করছে বাংলাদেশকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সব কিছু উপেক্ষা করে এবারে কঠিন জবাব দিল ভারতকে প্রফেসর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের সেভেন সিস্টার ভেঙে যাবে ভারত বেশি বাড়াবাড়ি করলে। সেভেন সিস্টার্স নিয়ে হুমকির মুখে পড়তে যাচ্ছে ভারত অতি শীঘ্রই। খুব শীঘ্রই সেভেন সিস্টার ভাঙনের মুখে পড়বে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রফেসর ইউনূস সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার নির্দেশও দিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন সূত্রে প্রফেসর ইউনূস ভারতকে কড়াভাবে জবাব দিয়ে কি বার্তা দিল। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত। শিলিগুড়ি করিডোরের অত্যন্ত শুরু এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের উপর নিঃশ্বাস ফেলছে। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি সাজিয়েছি নির্মিতব্য লালমনিরহাটের বিমান ঘাঁটির আদ্যপান্ত নিয়ে। ভারতের দুশ্চিন্তার কারণ কেন, এই বিমান ঘাঁটি নিয়ে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন জটিল কিছু প্রশ্নের উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় 100 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ করে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসার স্থল। পরবর্তীতে 1947 সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয়। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় 2000 একর। এই বিমানবন্দরে 4 কিলোমিটারের বেশি রানওয়ে আছে। বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। লালমনিরহাট বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে 50 থেকে 70টি যুদ্ধ বিমান একসাথে উড্ডয়ন করতে পারবে। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে 3টি অংশে বিভক্ত করা হবে। একটি অংশে সব সময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো, অপর একটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করা হবে
বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য। তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশের বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালু করবে বলে জানা গেছে। এটি চালু করতে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পতিত শেখ হাসিনা সরকারের সময় ভারতের চাপে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায়। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। চাইলেই বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না, কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময়ে এই বিমান ঘাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ। এছাড়া লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। এর মধ্যে এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়নের প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। লালমনিরহাটের বিমান ঘাঁটিতে সৌদি আরব, চীন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে, কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ। একটি বিমান ঘাঁটি নির্মাণের জন্য 400 থেকে 500 একর জমি যথেষ্ট। সেক্ষেত্রে লালমনিরহাট বিমান ঘাঁটি 3 ভাগে বিভক্ত হলেও 700 একর জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স। লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না। এর কারণ লালমনিরহাটের সীমান্তের উপরে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা। এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন। অপরদিকে বাংলাদেশ বিমান ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারবে। এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। লালমনিরহাটের বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমান ঘাঁটিতে আধুনিকায়ন এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান। এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দেয়নি। ভারতের 7 সিস্টার বা পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। আয়তনে বাংলাদেশ থেকেও দ্বিগুণ বড়। শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের বিমান ঘাঁটি হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি। ভারতের হাসিমারা বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব 120 কিলোমিটার। লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। তাছাড়া হাসিমারা বিমান ঘাঁটির রানওয়ে 2.1 কিলোমিটার, যেখানে লালমনিরহাটের রানওয়ের আয়তন 4 কিলোমিটারের বেশি। আয়তনে হাসিমারা বিমান ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে দ্বিগুণেরও বেশি বড়। এই বিমান ঘাঁটির নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবেই বলা যায় চাপে পড়বে ভারত। 2028 সাল নাগাদ এই বিমান ঘাঁটির কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হওয়ার কথা রয়েছে। লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাব হিসেবেও গড়ে তুলবে। লালমনিরহাট বিমান ঘাঁটি ব্যবহার করে চীন, ভুটান, নেপাল, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে। তাছাড়া লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন একটি অঞ্চলে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমান পথের অনেক কাছাকাছি। এই বিমানবন্দরটির কাজ শেষ হলে এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থল হিসেবে কাজ করবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে সরেজমিন ঘুরে বিমান ঘাঁটিটি নিয়ে প্রতিবেদন তৈরির চেষ্টা করব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান বিতর্ক থাকতে পারে। আপনি যে কোনো রাজনৈতিক দল করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপছন্দ করতে পারেন, কিন্তু আজকে তিনি যেই কর্মটা করেছেন, প্রত্যেকটা বাংলাদেশি আপনি যেই দলই করেন, এরপর যদি বিষয়টাতে আপনি খুশি হইতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার কাছে দেশ বড় না, দল বড়। এবার সেই ক্ষেত্রে দলের স্বার্থে দেশের 12টা বাজুক, দেশ মারা খাক, আপনার কোনো কিছু যায় আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন সিদ্ধান্ত 2টা জিনিস এখানে প্রতিষ্ঠিত করবে। প্রথম হচ্ছে ভারতের যে দাদাগিরি, অথবা ভারত যেমনটা মনে করত যে আমরা ভারতের দাদাগিরিটা শুধুমাত্র বিজেপি সরকারের যে আমলটা সেটাকে মেনশন করছি, বিজেপির যে রাজনৈতিক দলটা আছে তাদেরকে মেনশন করছি, আমি অন্যদের প্রতি কোনো বক্তব্য দিচ্ছি না।
এই যে একটা ভাব, আরে বেটা আমরা এটা না করলে সেটা তোমরা এটা করবা, এটার কিন্তু খেলা শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, অদূর ভবিষ্যতে বাংলাদেশ খুব দ্রুত আরও অনেক উন্নত হবে। ইভেন সরাসরি বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যে কমিউনিকেশন সেটা অনেক গুণ বৃদ্ধি পাবে। দর্শক, ভারত বাংলাদেশের উত্তেজনার মধ্যে ভারত সরকার যে ভিসা সীমিত করছে, এটাতে বাংলাদেশের বিশাল একটা কমিউনিটি কিন্তু বিপদে পড়ছে। যেমন ধরেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কার ভিসা অথবা আপনার স্পন্সর ভিসায় ফ্যামিলির কাছে যেতে চায়, ওই সকল রাষ্ট্রগুলোর যেগুলোর অ্যাম্বাসি বা হাই কমিশন বাংলাদেশে নাই, তো বাংলাদেশের জনগণ কোথায় যায়? ভারতে। আর এই যাওয়া আসার মধ্যে ভারতের একটা ইকোনমি কিন্তু ডেভেলপ করেছে। তো এই সমস্যার মধ্যে তারা এই কাজটা করছে কি, ভিসা দেওয়া বন্ধ করে রাখছে। তো অনেক মানুষ তাদের ভিসা নিয়ে ঝামেলায় পড়ছে। তো এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের যেই রাষ্ট্রদূতগুলো বাংলাদেশে আছেন তাদের সাথে একটা বৈঠক করেছেন, একটা অনুরোধ জানিয়েছেন। যেহেতু তার কানেক্টিভিটিটা বিশ্বজুড়ে আছে, আমরা আশা করি ইউরোপীয় রাষ্ট্রগুলো এই অনুরোধকে মূল্যায়ন করবে। বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করুন। আপনি বুঝতে পারছেন যে প্রয়োজনে আমরা নেপাল যাব, প্রয়োজনে আমরা ভুটান যাব, প্রয়োজনে মালদ্বীপ যাব, মালয়েশিয়া যাব, কিন্তু ভারতে আমরা যাব না। প্রয়োজনে বাংলাদেশে এটাকে সেট আপ করুন। গতকালকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 2.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠক হয়েছিল। ওই বৈঠকে 15 জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে এখানে ভিসার ইস্যুটা ছাড়াও শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন, বাস্তবায়ন, ট্যাক্সে অনেক কিছু এখানে ছিল। তবে সব কিছু ছাপিয়ে আমাদের এখানে আলোচনায় ছিল ভিসা ইস্যুটা। তিনি বলছেন যে এমনকি ভারত এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে গুজব বা অপতথ্য ছড়াচ্ছে সেটার জন্য তিনি এই প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন যে আপনারা এটার একটু দেখবেন। ইভেন ফেসবুককেও ডক্টর ইউনূস কিন্তু এটা বার্তা দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যেন ভারতের যে গুজব এগুলাকে যেন প্রতিহত করতেছে। তো আমি মনে করি প্রতিবেশী দেশের তুলনায় যেহেতু আমাদের দেশের জায়গা আছে, প্রয়োজনে মানে অ্যাম্বাসির জন্য একটা নির্দিষ্ট এরিয়া প্রয়োজন আবারও সিলেক্ট করা হোক, ঢাকা থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হোক, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হোক। কিন্তু বাংলাদেশে যেহেতু একটা হিউজ পরিমাণ মানুষ আমরা এখন ইউরোপে মুভমেন্ট করছি, যাতায়াত করছি বিভিন্ন কাজে কাজ কারবারে, সো বাংলাদেশে যদি ভিসাটা হয় বা এখানে আমাদের দূতাবাসটা থাকে, একটা মানুষের কমপক্ষে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ কমে যাবে। কারণ কি, ভারতে যাতায়াতের প্লেন ভাড়া, সেইখানে থাকা, আর একবার গিয়ে তো হয় না, কয়েকবার যাতায়াত করতে হয়। তো হোটেল ভাড়া, খাওয়া দাওয়ার খরচ, আবার ফ্যামিলি মেম্বার, আবার এত দূরে গিয়া, যেমন অনেক মেয়েদের ভারতে যেতে হয় এই ভিসার জন্য, একা একা থাকতে হয় হোটেলে। তো নিরাপত্তা ইস্যু আছে, কারণ ভারতেও ধর্ষণ খুবই একটা লিগ্যাল একটা অবস্থানে চলে গেছে। এরা সবসময় এগুলাই করে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি প্রতিনিয়ত। তো মানে এরকম নানান প্রতিবন্ধকতা আছে। তো বেটার হয় বাংলাদেশে একটা জোন সিলেক্ট করে সেখানে এটাকে এস্টাবলিশ করা। আর যদি বাংলাদেশে অন্য কোনো সমস্যা ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলো দেখায় তাহলে ভারত থেকে সরিয়ে নিয়ে অন্য দেশে করা, আমি এটার পক্ষে। কেননা এর আগে দেখেন এই সমস্যাগুলো ছিল না, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় বসার পর থেকে নানানভাবে আমরা কিন্তু ডিস্টারবেন্স হচ্ছি। ভাই সমস্যা থাকতে পারে, রাজনৈতিক উত্তেজনা, কিন্তু আপনি পাবলিকের ভিসা কেন বন্ধ করবেন? লক্ষ লক্ষ টাকা মানুষ ইনভেস্ট করে রাখছে। ধন্যবাদ মোহাম্মদ ইউনূসকে তার এই সিদ্ধান্তের জন্য। হালের টপিক 7 সিস্টার্স। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কেবল এই 7 বোনের সমাচার। কিন্তু কারা এই 7 বোন? না, 7 সিস্টার্স দিয়ে কোনো মানুষকে বোঝানো হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তরাঞ্চলের 7টি রাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। রাজ্যগুলো হল অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। রাজ্যগুলোকে একত্রে 7 সিস্টার্স ডাকা হলেও মূলত প্রতিটি রাজ্যই সংস্কৃতি এবং ভৌগোলিকভাবে স্বতন্ত্র, কিন্তু এদের মধ্যে রয়েছে নিবিড় পারস্পরিক নির্ভরশীলতা। ঠিক এ কারণেই ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ শইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে 7 সিস্টার্স নামে উল্লেখ করেন। এই 7 রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, অর্থাৎ ভারতের প্রায় 4% এলাকা নিয়ে 7 সিস্টার্স গঠিত। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1596 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা শেয়ার করে এই রাজ্যগুলো। প্রতিটি রাজ্যই জাতিগত এবং ধর্মীয় দিক থেকে বৈচিত্র্যময়।
কিন্তু অবস্থানগতভাবে রাজ্যগুলো মূল ভারত থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করায় রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যথেষ্ট মিল রয়েছে। আসলে এই 7টি রাজ্য একে অপরের উপর দারুণ নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলির সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয়, ঠিক যেন একই পরিবারের 7টি বোনের মতো। আর সেখান থেকেই এদের নামকরণ করা হয় 7 সিস্টার্স। এই অঞ্চলের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়। শুধুমাত্র অরুণাচল প্রদেশে বাস করে 26টি আদিবাসী সম্প্রদায় এবং প্রায় 100টি উপজাতি সম্প্রদায়। চোখ জোড়ানো নৈসর্গিক প্রকৃতি আর বিচিত্র জীবন পদ্ধতি 7 সিস্টার্সকে করেছে সমগ্র ভারতের সবথেকে বৈচিত্র্যময় জনপদ। এই 7 রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু অনন্য সম্পদ এবং জায়গা যা বিশ্বের আর কোথাও নেই। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভাসমান জাতীয় উদ্যান। এটি বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান বা পার্ক। প্রায় 40 বর্গ কিলোমিটার আয়তনের কেবল লামাচাও জাতীয় উদ্যান মণিপুরের বিষ্ণুপুর জেলাতে অবস্থিত। এখানে আছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া এলাকা, আছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলানং, যা মেঘালয় রাজ্যে অবস্থিত। শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত এশিয়ার সবচেয়ে বড় বাজার ইমা কেইথেল বা ইমা মার্কেট অবস্থিত মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে। সারা বছর ধরেই এই রাজ্যগুলোতে থাকে মনোরম পরিবেশ, যা পর্যটক আকর্ষণের একটি বড় কারণ। মূল ভারত থেকে 7 সিস্টার্সে প্রবেশের একমাত্র পথ হল শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম রাজ্য। এই কারণে আসামকে 7 সিস্টার্সের প্রবেশদ্বার বলা হয়। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই রাজ্যটির ভৌগোলিক পটভূমি মনোমুগ্ধকর। অত্যন্ত যত্ন সহকারে পরিচর্যিত চা বাগান এবং বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ধানের ক্ষেত রয়েছে রাজ্যটি জুড়ে। পৃথিবীব্যাপী চায়ের যোগানের একটি বড় অংশ আসে এই আসাম থেকেই। কামাখ্যা মন্দির, পৃথিবীর সবচেয়ে বড় নদীদ্বীপ মাজুলি আর এক সিংহের বিরল প্রজাতির গন্ডার এখানেই দেখা যায়। আসাম পেরিয়েই মেঘের রাজ্য মেঘালয়। অরণ্য, বৃষ্টি আর জলপ্রপাত মিলিয়ে এই রাজ্যের নৈসর্গিক সৌন্দর্য হার মানায় অন্য যে কোনো রাজ্যকে। এ কারণেই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। গারো, জন্তিয়া, হাজং সহ অনেক ধরনের জনপদের বাস এই রাজ্যে। এরপরই আছে অরুণাচল প্রদেশ। সূর্যোদয়ে আলোকিত এক পাহাড়ের দেশ অরুণাচল প্রদেশ। এর দক্ষিণে আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূবে চীন এবং পূবে মিয়ানমার। এই প্রদেশের উপর চীন বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছিল দখলের জন্য। অবশেষে 1986 সালের ডিসেম্বরে একে পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়। প্রাণী বৈচিত্র্যতায় এই রাজ্যটি অনন্য। এখানে পাওয়া যায় বাঘ, চিতাবাঘ, তুষার চিতা, হাতি, লাল পান্ডা এবং হরিণ সহ অসংখ্য পশু পাখি। অরুণাচল পেরিয়েই নাগাল্যান্ড, এক অপার বিস্ময়ের রাজ্য এই প্রদেশটি। এদের জীবন ব্যবস্থা, এদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবই অন্য সবার থেকে একদম আলাদা। নাগ দেবতা অর্থাৎ সাপের দেশ হল নাগাল্যান্ড। এখানকার বেশিরভাগ বাড়ি কাঠের তৈরি এবং চারদিকে পাহাড়ে ঘেরা উপত্যকার মধ্যে ছবির মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ছোট্ট বাড়িগুলো। এরপরই রয়েছে মণির দেশ মণিপুর। মণিপুর হল 9টি পাহাড় দিয়ে বেষ্টিত একটি ডিম্বাকৃতির উপত্যকা। এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। রাজ্যের প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম হল লোকচাক হ্রদ, যা সমগ্র উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। বিভিন্ন ধরনের ক্রীড়া থেকে জিভে জল আনা ব্যঞ্জন, সংস্কৃতি থেকে সংরক্ষণযোগ্য ঐতিহ্য সবকিছু মিলিয়ে মিশিয়ে মণিপুর নামেতেই সর্বতোভাবে যথাযথ। রাজ্যটির বেশিরভাগ ঘন জঙ্গলে আচ্ছাদিত হওয়ার কারণে এটি অনেক বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকুলের বাসস্থান। মণিপুরী নৃত্য সমগ্র ভারত উপমহাদেশে জনপ্রিয়। মণিপুর পেরিয়েই মিজোরাম। ঠিক যেই মুহূর্তে আপনি মিজোরামে প্রবেশ করবেন, এখানকার বাতাসে আপনি পেয়ে যাবেন মুক্তির স্বাদ। জাতপাত, লিঙ্গ বৈষম্যের সংকীর্ণতা মিজোরামে বিরল। এখানকার মহিলাদের সবসময় আত্মবিশ্বাসে ভরপুর চলাফেরা এবং জীবনযাত্রা দেখলে সহজেই বোঝা যায় যে নিয়মের গণ্ডিতে আটকে বেঁধে রাখা সমাজ ব্যবস্থা এখানে একেবারেই নেই। মন ভুলানো গানের সুর এবং মনোমুগ্ধকর পাহাড়ে ঘেরা এই রাজ্য এক অপার প্রাকৃতিক বিস্ময়। 7 সিস্টার্সের শেষ রাজ্যটি হল ত্রিপুরা। ত্রিপুরায় একটা লম্বা সময় ধরে রাজতন্ত্র চলেছে এবং এখনও ত্রিপুরা জনগোষ্ঠীর মানিক্য রাজবংশের রাজাদের গল্প লোকমুখে প্রচলিত। ত্রিপুরা আদিবাসীদের রয়েছে নিজস্ব অনন্য এবং স্বতন্ত্র সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস। তাদের স্বাতন্ত্র্যসূচক সংস্কৃতি তাদের নাচ, সঙ্গীত, উৎসব, সম্প্রদায় বিষয়ক ব্যবস্থাপনা, পোশাক এবং খাদ্যাভ্যাসের মধ্যে প্রতিফলিত হয়। এই 7টি রাজ্য বা 7 সিস্টার্স ভারতের জন্য এক অপার আশীর্বাদ হলেও ভৌগোলিক জটিলতার কারণে ভারত কখনোই এই রাজ্যগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। এর একটি প্রধান কারণ হতে পারে রাজ্যগুলো ভারতের কেন্দ্র হতে অনেক দূরে অবস্থিত। আবার এই রাজ্যগুলোর উন্নয়নেও ভারত সরকারের উদাসীনতা স্পষ্ট, যদিও ভারতের মোট রাজস্বের একটি বড় অংশ আসে এই রাজ্যগুলো থেকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলো স্বাধীনতার পর থেকেই নিজেদের অধিকারের বিষয়ে আওয়াজ তুলে আসছে।
এই রাজ্যগুলোর মধ্যে বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম আদিবাসীদের জন্য একটি পৃথক দেশের দাবি করে আসছে অনেকদিন ধরেই। আবার ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট আরেকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা ত্রিপুরার স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। এরকমভাবে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আর মেঘালয়েও সময়ে সময়ে দেখা দিয়েছে বিদ্রোহ। যদিও ভারত সরকার যে কোনো অবস্থায় এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে বদ্ধপরিকর, ফলে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা আসলে কখনোই থেমে থাকে না। অনেকে মনে করেন এই রাজ্যগুলো কখনো ভারতের অংশই ছিল না। এই রাজ্যগুলোর অধিবাসীরা মনে করেন মূল ভারতের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী তাই বারবার চেষ্টা করেছে নিজেদের স্বাধীন হিসেবে প্রতিষ্ঠিত করার। অবশ্য তাদের এই আন্দোলনের পেছনে বড় মদতদাতা চীন, এ কথা অস্বীকার করারও কোনো সুযোগ নেই। সেভেন সিস্টার্সের মুক্তিকামী জনগণকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে এদের দমিয়ে রাখার জন্য ভারত এই অঞ্চলে বিপুল সামরিক শক্তি নিয়োগ করেছে সবসময়। ফলে তাদের এই মুক্তি আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। জাতি, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সব মিলিয়ে সেভেন সিস্টার্স সমগ্র ভারতবর্ষ থেকে অনন্য। তাদের আত্মত্যাগ, তাদের সংগ্রাম ইতিহাসের পাতায় এক স্বতন্ত্র নক্ষত্র। পিছিয়ে পড়ায় জনগোষ্ঠীর ভবিষ্যৎ এখনো অনেকটাই অনিশ্চিত। একদিকে তাদের স্বাধীনতার জন্য আন্দোলন, অন্যদিকে ভারত সরকারের বিচ্ছিন্নতাবাদী দমন মিশন। এই দুয়ের চাতাকলে ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে এই 7টি রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য, আর বৃদ্ধি পাচ্ছে এই জনপদের মানুষগুলোর দুর্ভোগ। বাংলাদেশের সঙ্গে এবং ভারতের যে সম্পর্ক, এটি কি অনিবার্য যুদ্ধের দিকে এগুচ্ছে, নাকি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ভারত জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, নাকি বাংলাদেশের সঙ্গে আসলে একটা সম্পর্ক স্থাপন করার জন্য শেখ হাসিনাকে ঢাল হিসেবে ব্যবহার করে মূলত ইউনূস সরকার এবং আগামীতে যারা আসবে তাদের সঙ্গে একটি কৌশলগত সম্পর্ক স্থাপনের জন্য ভারত প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। এখন ভারতীয় পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ভীষণ রকম তারা বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়েছে, এবং সেই অপপ্রচারের প্রেক্ষাপটে কলকাতাতে এবং আমাদের যে সেভেন সিস্টারগুলো রয়েছে, সেই সেভেন সিস্টারের ভারতীয় যারা জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে প্রবল বাংলাদেশ বিরোধী মনোভাব ইতিমধ্যে কিন্তু জাগ্রত হয়েছে। আমাদের দেশে ভারত বিরোধী মনোভাব সবসময়তেই ছিল, কিন্তু ভারতে কিন্তু বাংলাদেশ সম্পর্কে ওরকম নেতিবাচক চিন্তা ছিল না। যারা ভারতের ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তারা উন্নাসিক অহংকার করতেন যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে, আমরা স্বাধীনতা না দিলে ভারত স্বাধীনতা না দিলে বাংলাদেশ পেত না, এই ধরনের কথাবার্তা এলিট যারা রয়েছেন তারা বলতেন। কিন্তু আমজনতা যারা রয়েছেন তারা বাংলাদেশকে বন্ধুরাষ্ট্রী মনে করতেন। আর কলকাতা, আগরতলা থেকে শুরু করে শিলিগুড়ি, বাংলাদেশের যে সীমান্ত সংলগ্ন যে সকল রাষ্ট্র রয়েছে সেখানকার বেশিরভাগ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি প্রায় সবাই বাংলাদেশের ব্যাপারে একেবারে রীতিমতো বন্ধু ভাবাপন্ন। আমি নিজে গিয়ে সেটা দেখে এসেছি। কিন্তু এই গত কয়েকদিনের অপপ্রচারের ফলে এখন কি হচ্ছে, বাংলাদেশের নাম ভারতের যারা জনগণ তারা শুনতে পারে না। এবং যেগুলো আমরা দেখলাম যে সকল বাংলাদেশি পর্যটক ভারতে ছিলেন, কলকাতাতে ছিলেন, আগরতলাতে ছিলেন, করিমগঞ্জে ছিলেন, তারা বাংলাদেশে এসেছেন এবং নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তারা যেটি বলেছেন সেটি হলো যে তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে। থানা করেছে, পুলিশ করেছে, ভিজিবি করেছে, তাদেরকে কোনো হোটেলে থাকতে দেওয়া হয়নি। এমনকি ওখানকার যারা অটো রিক্সা চালক তারাও মানে মারধর করার মতো একটা অবস্থা বাংলাদেশিদেরকে দেখলে। তো এটা ভারতে আসলে কখনো ছিল না। এগুলো ভারতের দিক। আর আমাদের দিকে যেটা হলো সেটা হলো যে আমরা সবসময় ভারত বিরোধী ছিলাম, প্রচণ্ড ভারত বিরোধী ছিলাম। কিন্তু আমাদের সেই ঘৃণাটা, ভারত বিরোধী যে ঘৃণাটা, সেটা এখন রীতিমতো জিহাদে পরিণত হয়েছে। এবং আমাদের দেশের জনগণ এই মুহূর্তে পারলে সে যার হাতে যা কিছু আছে, কোদাল, খুন্তা, কুড়াল, এগুলো নিয়ে দরকার হলে নিজের জীবন দিয়ে দেবে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এটা কিন্তু আলাদা, কিন্তু ভারতের যে বিরোধিতা এটা একটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট। তো দুটো ভিন্ন আঙ্গিক থেকে দুই ধরনের রসায়ন তৈরি করছে। আমি শুধু ভারত বিরোধিতা নিয়ে কথা বলছি। এখন বাংলাদেশের যারা লোকজন তারা মনে প্রাণে ভারতের সঙ্গে একটা চিরস্থায়ী একটা সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে, যে এদেরা ভালো না, এদের সাথে সম্পর্ক রক্ষা করা যায় না, এর সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক করা ভালো, তারপরে অন্য যে কোনো বিশ্বের যে কোনো দেশের সাথে আমরা দরকার না খেয়ে থাকবো, পেঁয়াজ খাবো না, মরিচ খাবো না, আদা খাবো না, রসুন খাবো না, কিন্তু আমরা ভারতের সাথে এখন আর সম্পর্ক রাখতে চাই না। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বলেন যে আমাকে টাকা দেন, আপনাদের যার যা কিছু আছে টাকা দেন, আমি ভারতের চারিদিক থেকে মানে সীমান্ত দেয়াল তৈরি করে দেবো, বাংলাদেশের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া না, একেবারে দেয়াল তৈরি করে দেবো, এবং সেই চীনের মহাপ্রাচীরের মতো দেয়াল তৈরি হবে আপনাদের টাকায়, যাতে করে কোনোদিন বিএসএফ এর একটা সিঙ্গেল লোক
আসতে না পারে, এবং আমরা কোনো সীমান্ত রাখবো না। চারিদিক থেকে পুরো বাংলাদেশ, একেবারে একদিকে বঙ্গোপসাগর বাদ দিয়ে পুরো বাংলাদেশটা আমরা সেই চায়নার গ্রেট ওয়ালের মতো ওয়াল তৈরি করব। আমরা ভারতের আগ্রাসন মুক্ত একটা বাংলাদেশ চাই। বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই ঘোষণা দেন, ওনার এই যত দুর্বলতা আছে, ওনাকে নিয়ে যত সমালোচনা হচ্ছে, সব নিচে পড়ে যাবে। এবং আমাদের মা বোনেরা, উনি যদি নিজে দাঁড়ান যে আমি দাঁড়িয়ে থেকে দান গ্রহণ করব, দাঁড়িয়ে থেকে দান গ্রহণ করব যমুনার সামনে, আপনি গিয়ে দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গ্রাম থেকে এসে যে যার মতো 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা থেকে শুরু করে একেবারে সোনাগোনা পর্যন্ত এখানে এই ওয়াল নির্মাণের জন্য দিয়ে যাবেন। তো এই হলো বাংলাদেশের বর্তমান মানসিক অবস্থা। এখন এই পার্টটা এখানে রাখেন, দ্বিতীয় পার্টে যাই, যেটার পরিণতি কি হতে পারে। ভারতও যে কোনো মূল্য চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটা ছোটোখাটো যুদ্ধ লাগুক, সেটা সার্জিক্যাল স্ট্রাইক হোক অথবা যাকে বলা হয় একটা মেজর কোনো স্ট্রাইক হোক। এর কারণে ওদের হাত পা খুব নিষ্ফিস করছে, এবং ওদের মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে, তারপরে শেষে ওদের সেনাবাহিনীর মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে, বিজিবির মধ্যে, বিএসএফ এর মধ্যে যে অ্যাঙ্গার ছড়িয়ে পড়েছে, এটা অনেকটা দস্যু বীরাপ্পনের কাহিনী, যেটা এখন ইদানিং একটা সিনেমা হয়েছে পুষ্পা। তো দস্যু বীরাপ্পন তামিলনাড়ু এবং কর্ণাটক, এই 2 জেলা মানে 2 প্রদেশ কে কেন্দ্র করে যে বিরাট চম্বল বা বিরাট যে বনভূমি, এই বনভূমির সর্বকালের সেরা দস্যু, এই দস্যুর নাম হলো বীরাপ্পন। তো বীরাপ্পন বলতে গেলে অলমোস্ট 30 বছর পুরো ভারতীয় সরকারকে তছনছ করে ছেড়ে দিয়েছে, তামিলনাড়ু সরকারকে, কর্ণাটক সরকারকে তছনছ করে ছেড়ে দিয়েছে। তো সেই বীরাপ্পনকে হত্যা করার জন্য, তারপরে শেষে তাকে ধরার জন্য যেভাবে ভারতের সব মানুষ এবং সৈন্যবাহিনী ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক এখন এই মুহূর্তে ভারতের মিডিয়ার এই গত কয়েকদিনের আগস্টের পর থেকে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত ক্রমাগত তারা যে অপপ্রচার চালিয়েছে, অপপ্রচারের কারণে কি বলবো, পুরো ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে সবার মধ্যে এই একটা যুদ্ধংদেহী ভাব এসেছে। এবং তারা চলচ্চিত্রে যেভাবে ভারতীয় সেনাবাহিনীকে দেখায়, বিএসএফকে দেখায়, ভারতের সামরিক শক্তি নিয়ে যেভাবে অহংকার করে, সেখানে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে যদি ভারতীয় কর্তৃপক্ষ কোনো রকম শক্তি না দেখায়, তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতে মোদী সরকার বিপদে পড়বেন। এরকম একটা পরিস্থিতি মিডিয়া তৈরি করে ফেলেছে, যেটি এখন মোদী সরকার বুঝতে পেরেছে, প্রথম দিকে বুঝতে পারেনি, এবং বুঝতে পারার কারণে তারা কিন্তু মিডিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আবার অন্যদিকে যেটি হলো সেটি হলো যে ভারত যেটি করেছে, সেখানে তারা সীমান্তে সৈন্য সমাবেশ করেছে, বেশ কিছু গোলাবারুদ এনেছে, বফোর্স কামান এনেছে, তারপরে আরও অনেক কিছু যেটাকে ইনসার্জেন্সি বলা হয়, এগুলো চালানোর জন্য যা যা দরকার সব কিছু তারা বেশ কয়েকটা সীমান্তে কাজগুলো করেছে। এবং এটার উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ কিন্তু বসে নেই, বাংলাদেশও কিন্তু এখানে ব্যবস্থা নিয়েছে। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই মুহূর্তে ভারতের সঙ্গে যদি আমাদের যুদ্ধ হয়, তাহলে যে ফ্রন্টে যুদ্ধ হবে এটাকে ভারতের বলা হয় ভারতের ইস্টার্ন ফ্রন্ট। তো ইস্টার্ন ফ্রন্টে যে যুদ্ধ, সেই যুদ্ধ রসদ, গোলাবারুদ যেগুলো ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে এবং নর্দার্ন ফ্রন্ট থেকে তাদেরকে আনতে হবে। তো নর্দার্ন ফ্রন্ট হলো পাকিস্তানের সাথে। তো ইস্টার্ন যে রিজিয়নটা রয়েছে, পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে, এগুলো সবই দুর্বল। এখানে গেরিলারা আছে, ভারত বিরোধী গেরিলারা আছে, তারা স্বাধীনতা চায়, এবং এদের যারা জনগণ, তারা সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে সহযোগিতা করবে না। তো যার জন্য ইস্টার্ন কমান্ড যেটা আছে, সেই ইস্টার্ন কমান্ড নিয়ে মূলত বাংলাদেশের সাথে স্থল যুদ্ধে তারা কিছুতেই পারবে না। বিকজ এখানে স্থল যুদ্ধ হওয়া মানেই বাংলাদেশের সিলেট, কুমিল্লা, যেখানে রয়েছে আমাদের সীমান্ত, সব জায়গাতে লক্ষ লক্ষ বাংলাদেশি সীমান্ত পাড়ি দিয়ে যে যার মতো করে ভারতে ঢুকে পড়বে। এটা সেনাবাহিনী ফিরাতে পারবে না যদি যুদ্ধ পারে। শুধুমাত্র আমাদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, কিন্তু ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করবে না, কিন্তু বাংলাদেশের জনগণ ভারতে ঢুকে যাবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত। এখন জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামতটা আসলে কি, 7 সিস্টার্স নিয়ে আপনারা কি বলবেন। আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিও শেষ করার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, 7 সিস্টার্স ভেঙে গেলে ভারত কঠিন বিপদে পড়বে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত ভেবেছিল বাংলাদেশকে যা বলবো তাই হবে, কিন্তু না,
সেই দিন চলে গেছে। এখন আর শেখ হাসিনা নাই, ভারতের দাসী শেখ হাসিনা সে আর নাই। সুতরাং ভারতের কথায় আমরা উঠবস করবো কী কারণে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের অপিনিয়ন জানাবেন লিখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে এখানেই। আল্লাহ হাফেজ।